হ্যালো ভিউয়ার্স, অচ্যুত দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSCC4 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বাদশ শতকের নবজাগরণের গুরুত্ব ও বৈশিষ্ট্য। এটা 20 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2025-এর সাজেশন অনুযায়ী এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, উত্তরটি এইভাবে লিখবে: দ্বাদশ শতকের শুরুতে লাতিন ইউরোপের রাজনীতি অন্ধকারে নিমজ্জিত থাকলেও শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে নিত্য নতুন উন্মেষের ফলে এক অভাবনীয় পরিবর্তনের সূচনা হয়েছিল। পরবর্তী 100 বছরের বেশি সময় ধরে খ্রিস্টান জগতের সর্বত্র শোনা গিয়েছিল মুক্ত মনের এবং মানব মহিমার বিজয় ঘোষণা। এরই স্বাভাবিক ফল হিসেবে সাহিত্য, দর্শন ও ধর্মশাস্ত্রে দেখা দিয়েছিল অভাবনীয় পরিবর্তন। এই সময়ের তত্ত্বচিন্তা, কাব্য সাহিত্যের বিভিন্ন শাখার পরিধি শুধু প্রসারিত হয়নি, ফুলে ফলে পল্লবিত হয়ে উঠেছিল। দ্বাদশ শতকের ভাবজগতের এই আত্মপ্রকাশ পূর্ণতার রূপ ধারণ করেছিল প্রাচ্য দেশগুলির সমৃদ্ধ সভ্যতার ভাব সম্মিলনের ফলে। এই নতুন চিন্তা ও ভাব সম্পদের আচ্ছাদন সম্ভব হয়েছিল ইউরোপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদার ও মুক্ত পরিবেশের জন্য। তাছাড়া জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার বিস্তার এবং বিকিরণ সহজতর হয়ে উঠেছিল বেশ কিছু পণ্ডিতের সার্বিক সহায়তায়। এই সমস্ত পণ্ডিতদের অনেকে হয়ে উঠেছিলেন পরবর্তীকালের সমাজ রীতিনীতির ভাষ্যকার হিসেবে, আবার কেউ হয়েছিলেন কাব্য লক্ষ্মীর আশীর্বাদ ধন্য। প্যারা করে দেখো, প্রকৃতপক্ষে দ্বাদশ শতাব্দীর নবজাগরণের পথ প্রস্তুত করার ক্ষেত্রে মঠের শিক্ষা কেন্দ্র ও সন্ন্যাসীদের দান ছিল অবিস্মরণীয়। প্রাচীন জটিল লাতিন ভাষার পরিবর্তে সহজভাবে মনের ভাব প্রকাশের জন্য এইসব সন্ন্যাসীগণই সর্বপ্রথম সকলের বোধগম্য লাতিন ভাষা ব্যবহার করতে শুরু করেন। কাব্য সাহিত্যের ক্ষেত্রে লাতিন ভাষার এই নতুন বৈশিষ্ট্য বিশেষভাবে প্রকাশ পায়। যে ভাষা এতদিন গভীর পাণ্ডিত্যের অবলম্বন হয়ে সীমিত পরিসরে সংকীর্ণ অস্তিত্ব নিয়ে টিকে ছিল, তা ক্রমশ প্রাণবন্ত এবং নমনীয় হয়ে উঠেছিল। প্যারা করে দেখো, পূর্বের মতো দ্বাদশ শতকে ধর্মই ছিল কাব্য রচনার মূল প্রেরণা, কিন্তু একথাও অনস্বীকার্য যে লাতিন ভাষায় রচিত ধর্মীয় কাব্যের মধ্যে এই সময়ের কবিতাগুলির গুণগত মানে ছিল উন্নততর। এই সময়ের কবিদের মধ্যে মার্লাস, বার্নার্ড, হিডলি, বাট প্রমুখ যাজকদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভিন্ন রাজসভায় কয়েকজন সভাকবির রচনাও এই সময় খুবই সমাদৃত হয়। ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির বহু সংখ্যক যাজক এই সময় খ্রিস্টান সন্ন্যাসীদের জীবন ইতিহাস রচনার জন্য বিশেষভাবে চেষ্টা করেন। আর্চ বিশপ উইলিয়াম ক্রুসেডের ইতিহাস নিরপেক্ষভাবে রচনা করে ভূয়সী প্রশংসা লাভ করেন। ইতিহাস গ্রন্থ রচনায় সর্বাপেক্ষা কৃতিত্বের পরিচয় দেন আবেলার। দৃষ্টিভঙ্গির নিরপেক্ষতা এবং ঐতিহাসিক ঘটনার পটভূমি বিশ্লেষণে তিনি প্রশংসিত দক্ষতার পরিচয় দেন। প্যারা করে, লাতিন ভাষার পাশাপাশি আঞ্চলিক ভাষার বিকাশও এই যুগের অপর একটি বৈশিষ্ট্য। সাধারণত যেসব অঞ্চলে ধর্মের প্রভাব প্রতিপত্তি এবং লাতিন ভাষার ব্যবহার কমে গিয়েছিল, সেই সব অঞ্চলে আঞ্চলিক ভাষা খুব জনপ্রিয়তা লাভ করে। আঞ্চলিক ভাষায় রচিত সাহিত্য সেই এলাকার মানুষদের বেশি পরিমাণে সমাদৃত হতে থাকে। সং অফ রোনাল্ড কাব্যে নাইটদের বীরত্ব, মহানুভবতার কাহিনী এবং নাইটদের বীরত্ব ব্যঞ্জক রোমান্টিক জীবনযাত্রা সাধারণ মানুষের মনে বিস্ময়ের উদ্রেক করে। শিক্ষিত ব্যক্তিদের দ্বারা আঞ্চলিক ভাষায় বিভিন্ন গ্রন্থাদি রচিত হওয়ার ফলে সাধারণ মানুষ ছাড়াও স্থানীয় শাসকদের পৃষ্ঠপোষকতা লাভ করতে শুরু করলে এর অগ্রগতির পথ ক্রমশ প্রশস্ত হয়। প্যারা করে দেখো, লাতিন ও আঞ্চলিক ভাষায় প্রশংসনীয়তা অর্জন ছাড়াও দ্বাদশ শতক স্মরণীয় হয়ে আছে ভাবরাজ্যে এক অভূতপূর্ব আলোড়নের জন্য। নবম ও দশম শতাব্দীতে ইউরোপে ধর্মশাস্ত্র সম্পর্কে কিছু কিছু প্রশ্ন দেখা দিতে শুরু করলে দ্বাদশ শতাব্দীতেই প্রচলিত ধর্ম সম্পর্কে ব্যাপক আন্দোলন গড়ে ওঠার উপযুক্ত পটভূমিকা তৈরি হয়। এই যুক্তিবাদের প্রধান প্রবক্তা ছিলেন তুরের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বেরেঙ্গার।
তারই আদর্শে প্রভাবিত তার শিষ্য শিষ্যারা যুক্তির দ্বারা ধর্মশাস্ত্র বিচার করতে শুরু করলে ধর্মীয় আদালত তাদের কণ্ঠ চিরদিনের মতো বন্ধ করার চেষ্টা করে। অভাবনীয় কষ্টের মধ্য দিয়েও তরুণ এবং বুদ্ধিজীবীগণ সত্যের মহিমাকে ত্যাগ করতে রাজি ছিলেন না। প্যারা করে দেখো, নরমান্ডির বেক মঠের অন্যতম ছাত্ররূপে অতি দ্রুততার সাথে আনসলেমের বিস্ময়কর উত্থান ঘটেছিল। তিনি ভক্তিবাদে বিশ্বাসী ছিলেন এবং তার কাছে ধ্যান ও প্রার্থনা ছিল ঈশ্বর অনুভূতির একমাত্র পথ। ঈশ্বরের প্রতি সংশয়হীন বিশ্বাসের স্থাপন ছিল তার একমাত্র আদর্শ। ঈশ্বরের অস্তিত্বের প্রমাণের জন্য তার তাত্ত্বিক মতবাদ ইউরোপের দার্শনিক মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে। তার রচিত হোয়াই ডিড গড বিকাম ম্যান যুক্তি ও বিশ্বাসের এক অপূর্ব সমন্বয়। এই গ্রন্থে তিনি প্রশ্ন উত্তরের মাধ্যমে ঈশ্বরের প্রকৃত রূপ উদ্ঘাটন করার চেষ্টা করেন। বার্গান্ডির এক অভিজাত বংশের সন্তান বার্নার্ড মাত্র 21 বছর বয়সে নিজ যোগ্যতা বলে অ্যাবট পদ লাভ করেন। তারপর দীর্ঘকাল ধরে তিনি তার ব্যক্তিত্ব ও চারিত্রিক মাহাত্ম্যের প্রভাবে খ্রিস্টান জগতের উপর প্রাধান্য স্থাপন করতে সমর্থ হন। ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ এবং তিনি ঘোষণা করেন যে ঈশ্বরের প্রতি অল্প বিশ্বাসী বিপদগামী মানুষকে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে। বার্নার্ডের এই মতবাদ কয়েক শতাব্দী ব্যাপী খ্রিস্টীয় ভক্তগণকে গভীরভাবে আচ্ছন্ন করে রাখে। তিনি মনে করতেন যে শিক্ষা মানুষকে পূর্ণতা দান করতে সমর্থ। সেই জন্য তিনি যাজক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য আত্মনিয়োগ করেন। প্যারা করে দেখো, যাজক জীবনে দীক্ষিত হয়ে পিটার আবেলার 1113 খ্রিস্টাব্দে প্যারিসের একটি মঠে অধ্যাপনা শুরু করেন। শানিত এবং ক্ষুরোধার যুক্তির সহায়তায় চিন্তার স্বাধীনতায় তিনি তার ছাত্রদের মুগ্ধ করতে সমর্থ হন। তার সাহিত্য প্রীতি ছিল খুব অসাধারণ এবং পিটার আবেলার রচিত পুস্তকগুলি তরুণ ছাত্র সমাজে কিছুদিনের মধ্যেই খুব জনপ্রিয় হয়ে ওঠে। মঠ জীবনে নানান বৈষম্য ও পঙ্কিলতার কাহিনী তিনি প্রকাশ্যে আনেন, যার ফলশ্রুতিতে পরবর্তীতে শুরু হয় চার্চের আমূল সংস্কার। ধীরে ধীরে জনমত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাতে থাকে, কিন্তু বিরোধীদের সকল আক্রমণ প্রতিরোধ করে তিনি সত্য ও ধর্মের সাধনায় নিজেকে নিয়োজিত করেন। অ্যাবেলার বিরোধী পক্ষ তার কার্যকলাপ বন্ধ করে দেওয়ার জন্য তার উপর অমানসিক নির্যাতন শুরু করে। প্রকৃতপক্ষে আবেলার নতুন দৃষ্টিভঙ্গির ফলে ধর্মশাস্ত্র কয়েক শতাব্দীর পুঞ্জীভূত সংস্কারের মায়াজাল ছিন্ন করে বিজ্ঞানসম্মত শাস্ত্রের স্তরে উন্নীত হয়। আবেলার তার বিখ্যাত গ্রন্থ ইয়েস অর নোতে বলেছেন যে কোনো ধর্মীয় বিশ্বাসকে নির্বিচারে গ্রহণ না করে তাকে যুক্তির কোষ্ঠীপাতরে পরীক্ষা করা প্রয়োজন। আবেলারের ধর্ম সম্পর্কে মতামত কতকগুলি ক্ষেত্রে খ্রিস্ট ধর্মের মৌল সত্যের সঙ্গে সামঞ্জস্যহীন হওয়ায় তার বিরোধী পণ্ডিত সমাজ ক্ষুব্ধ হন। এই দলের নেতৃত্বে ছিলেন বার্নার্ড। শেষ পর্যন্ত ধর্মদ্রোহী রূপে চিহ্নিত হয়ে আবেলার তার শিষ্যগণ কর্তৃক সমাজচ্যুত হন। 1140-এ অনসের ধর্মসভার পর পোপের নির্দেশে তার সমস্ত রচনা পুড়িয়ে ফেলা হয়। প্যারা করে দেখো, দ্বাদশ শতকের নবতর শিক্ষার প্রসারে চার্চ সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল এর মূল পৃষ্ঠপোষক। এই প্রতিষ্ঠানের শিক্ষা পদ্ধতি ছিল খুবই উন্নত মানের এবং মুসলিম জগতেও তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। এই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন চিন্তা নায়ক দ্বাদশ শতকে মননশীলতার মধ্যে বৈচিত্র্যের সন্ধান দিয়েছেন, যাদের মধ্যে বার্নার্ড উইলিয়াম অ্যালেন দ্য ভিলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। অ্যালেন দ্য ভিলের চিন্তাধারা পরবর্তী যুগের সাহিত্যিকদের রচনার উপর গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। ধর্ম ও রোমান্টিকতাবাদের মধ্যে সমন্বয় সাধনের এক অপূর্ব প্রচেষ্টা ছিল এই সময়ের সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য। এ বিষয়ে অন্যতম পথপ্রদর্শক ছিলেন তুর এর আর্চ বিশপ হিডলিবার্ট। দ্বাদশ শতকে ইংল্যান্ডের কবিগণ ব্যঙ্গ বিদ্রুপাত্মক কবিতা রচনায় খুব দক্ষতার পরিচয় দেন। দ্বাদশ শতকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে আইনশাস্ত্র সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পায়। এর ফলে বাভেলা ও গ্যাভিয়াতে আইন শিক্ষাদানের জন্য প্রতিষ্ঠান স্থাপিত হয়। বোলোনার বিদ্যানিকেতনের পণ্ডিত ইরনেরিয়ার তত্ত্বাবধানে সম্রাট জাস্টিনিয়ানের আইন সম্পর্কিত গ্রন্থটির অনুবাদ করা হয়, যা দেশের শাসক গোষ্ঠীর ও যাজক সম্প্রদায়ের কাছে
খুবই সমাদৃত হয়। প্যারা করে দেখো, লাতিন ইউরোপে অনুবাদ কার্যাবলীর প্রভাব ছিল যুগান্তকারী। অনুবাদ সাহিত্যের সাহায্যে সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলির দ্রুত বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠ্য তালিকার প্রকাশ সহজতর হয়েছিল। বীজগণিত, শূন্য সম্পর্কিত ধারণা, জ্যোতির্বিদ্যার নবদিগন্ত উন্মোচিত হওয়ায় ইউরোপীয় শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন দেখা দেয়। অন্ধকার থেকে মানুষকে মুক্ত করার জন্য দ্বাদশ শতকে যে নবজাগরণের ধারা সূচিত হয়েছিল, পরবর্তীকালে সেই নবজাগরণের ধারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আবর্তিত হয়। এই বিশ্ববিদ্যালয় ক্রমশ গণিত, জ্যোতির্বিদ, ভাষাবিদ্যা, পদার্থবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান চর্চার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়। পরবর্তীকালে রজার বেকনের নিরলস প্রয়াসে বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার বিজ্ঞানকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেয়। তাই রজার বেকনকে দ্বাদশ শতকের নবজাগরণের প্রকৃত প্রতিনিধি বলা হয়। প্যারা করে দেখো, মধ্যযুগের অন্তিম লগ্নে দ্বাদশ শতকে সামন্ততন্ত্র থেকে ধনতান্ত্রিক সমাজে উত্তরণের সন্ধিক্ষণে শিল্প, সাহিত্য, দর্শনের সামাজিক পরিবর্তনশীলতা নবজাগরণের প্রকৃত মাপকাঠি বলে গণ্য করা হয়। কিন্তু একথা ঠিক যে উপজাতি বর্বর জীবনযাত্রা থেকে দীর্ঘ পথ পার হয়ে আসা লাতিন সাম্রাজ্য নবতর উন্নতিশীল দর্শনকে স্পর্শ করতে চাইছিল, তাই শক্ত করে গড়ে তুলতে চাইছিল নিজেদের ঐতিহাসিক ভিত্তি। দ্বাদশ শতকের নবজাগরণ ছিল তারই চূড়ান্ত প্রকাশ। প্যারা করে দেখো, দ্বাদশ শতকের শুরুতে লাতিন ইউরোপের রাজনীতি অন্ধকারে নিমজ্জিত থাকলেও শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে নিত্য নতুন উন্মেষের ফলে এক অভাবনীয় পরিবর্তনের সূচনা হয়েছিল। পরবর্তী 100 বছরের বেশি সময় ধরে খ্রিস্টান জগতের সর্বত্র শোনা গিয়েছিল মুক্ত মনের এবং মানব মহিমার বিজয় ঘোষণা। এরই স্বাভাবিক ফল হিসাবে সাহিত্য, দর্শন এবং ধর্মশাস্ত্রের ক্ষেত্রে দেখা দিয়েছিল অভাবনীয় পরিবর্তন। এই সময়ের তত্ত্বচিন্তা, কাব্য সাহিত্যের বিভিন্ন শাখার পরিধি শুধু প্রসারিত হয়নি, ফলে পল্লবিত হয়ে উঠেছিল। দ্বাদশ শতকের ভাবজগতের এই আত্মপ্রকাশ পূর্ণতার রূপ ধারণ করেছিল প্রাচ্য দেশগুলির সমৃদ্ধ সভ্যতার ভাব সম্মিলনের ফলে। এই নতুন চিন্তা ও ভাব সম্পদের আচ্ছাদন সম্ভব হয়েছিল ইউরোপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদার ও মুক্ত পরিবেশের জন্য। তাছাড়া জ্ঞান বিজ্ঞানে বিভিন্ন শাখার বিস্তার এবং বিকিরণ সহজতর হয়ে উঠেছিল বেশ কিছু পণ্ডিতের সার্বিক সহায়তায়। এই সমস্ত পণ্ডিতদের অনেকে হয়ে উঠেছিলেন পরবর্তীকালের সমাজ ও রীতিনীতির ভাষ্যকার হিসেবে, আবার কেউ হয়েছিলেন কাব্য লক্ষ্মীর আশীর্বাদ ও ধন্য। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। প্রকৃতপক্ষে দ্বাদশ শতাব্দীর নবজাগরণের পথ প্রস্তুত করার ক্ষেত্রে মঠের শিক্ষাকেন্দ্র ও সন্ন্যাসীদের দান অনস্বীকার্য। প্রাচীন জটিল লাতিন ভাষার পরিবর্তে সহজভাবে মনের ভাব প্রকাশের জন্য এইসব সন্ন্যাসীগণই সর্বপ্রথম সকলের বোধগম্য লাতিন ভাষা ব্যবহার করতে শুরু করেন। কাব্য সাহিত্যের ক্ষেত্রে লাতিন ভাষার এই নতুন বৈশিষ্ট্য বিশেষভাবে প্রকাশ পায়। যে ভাষা এতদিন গভীর পাণ্ডিত্যের অবলম্বন হয়ে সীমিত পরিসরে সংকীর্ণ অস্তিত্ব নিয়ে টিকেছিল, তা ক্রমশ প্রাণবন্ত ও নমনীয় হয়ে উঠেছিল। তো এই ছিল দ্বাদশ শতকে ইউরোপের নবজাগরণের যে বৈশিষ্ট্য এবং তার যে গুরুত্ব, তার উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সারটি তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।